I was one of many children, a short boy rather with undistinguished looks. Born to tall and handsome parents, I normally ate with my mother, sitting on the floor of the kitchen. She would place a banana leaf before me, on which she then landed rice and sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. ক্লাস 11-এর ইংলিশ বইয়ে যখন এই লাইনগুলো আমি প্রথম পড়ি, একটা কাইন্ড অফ শক অনুভব করেছিলাম। লাইনগুলো ছিল এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ারের একটি অংশ থেকে। বলতে গেলে প্রিভিলেজ সম্বন্ধে আমার ধারণাটাই পাল্টে যায় ওদিন থেকে, কারণ একটা মানুষ হাতে ধরে দেখিয়ে দিচ্ছে যে দেখো এই জায়গা থেকেও এত দূর পৌঁছানো যায়। তো তারপর আমি এপিজে আব্দুল কালাম সম্পর্কে যত ভিডিও ছিল, উনি কেমন ভাবে বড় হয়েছিলেন, কেমন ভাবে উনি প্রথম কলেজে ভর্তি হলেন, কিভাবে স্কলারশিপ দিয়ে চলতেন, ইটিসি ইটিসি, এইগুলো আমার উপর একটা প্রভাব ফেলতে থাকে ফর আ লং টাইম। ইনফ্যাক্ট এতটাই প্রভাব ফেলে যে এই ভিডিওটার জন্য আমি কোনো স্ক্রিপ্টই লিখতে পারিনি, একটা ওয়ার্ড লিখতে পারিনি যে আমি কি লিখবো। সো দিস ওভারঅল ভিডিও উইল বি ভেরি আনস্ক্রিপ্টেড। শুরুতে একটা কোট হয়তো বলেছি আমি, ওটা ল্যাপটপে এখানে জাস্ট আর্টিকেলটা খুলে রেখেছি, দিয়ে ওখান থেকে জাস্ট বলছি। এটা এই বইটা যখন আমি স্টলে দেখছি তখন আমি ভেবেছিলাম এটা বোধহয় ইউথদের জন্য, ইউথ বলতে 12 থেকে 14, মেবি 16, বাট এই বইটা সবার জন্য, লিটারেলি সবার জন্য। যারা জীবনে স্বপ্ন দেখে, ওরা স্বপ্ন দেখে, তার জন্য তো ডেফিনেটলি। এরপর থেকে আমি ভেবেছি আমার যত বইয়ের রিভিউ আসবে সবই আনস্ক্রিপ্টেড আসবে এরকম। ফার্স্ট পেজে একটা দারুণ কথা লেখা আছে, এটা আমি পরে বলবো, বাট তার আগে আরেকটা যে কথা লেখা আছে সেটা আমি বলতে চাই। এডুকেশন ইজ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট গিভস ইউ উইংস টু ফ্লাই। এই কথাটা কতটা ইউথদের জন্য, কতটা মিডল ক্লাস ইউথদের জন্য প্রযোজ্য সেটা আমাকে হয়তো আর বেশি বানিয়ে ছাড়িয়ে বলতে হবে না, কারণ এই যে আমরা যারা মিডল ক্লাস, আমি তো ইনফ্যাক্ট লোয়ার মিডল ক্লাস এনিওয়েজ, তো এই মিডল ক্লাসদের একমাত্র অস্ত্র হলো তাদের শিক্ষা, তাদের আইডিওলজি। এইগুলোই একমাত্র অস্ত্র যেগুলো নিয়ে তারা সমাজের সাথে মোকাবিলা করতে পারবে। আর এইগুলোই একমাত্র জিনিস যেটা একবার পেয়ে গেলে তার থেকে আর কেউ ছিনে নিতে পারবে না। তো সেটাকেই একটা অন্য ভাষায় কালাম স্যার বলছে যে এডুকেশনই হলো একমাত্র সেই ইনস্ট্রুমেন্ট যেটা আপনাকে ওড়ার জন্য ডানা প্রদান করে। আর এখানে ওরা বলতে মহানতার দিকে ওরা, ফ্লাইং টু দ্য গ্রেটনেস। এবার আপনারা বললেন যে আমরা কি করে গ্রেটনেস, কোথায় কালাম স্যার, কোথায় আমরা? সব উত্তর দিয়ে গেছেন উনি, এখানে যা আছে সব ইংলিশে লেখা, সো আমি লাইভ ট্রান্সলেশন করে আপনাদের বলছি। কালাম স্যার এখানে বলেছেন যে তোমার স্কুল জীবনে তোমার সাথে একটা খুব ভালো বন্ধুর আলাপ হবে, সেটা হলো তোমার জ্ঞান অথবা শিক্ষা। এবার শিক্ষা অথবা জ্ঞান নিজের ভিতর আনার জন্য তোমার 3টে জিনিস মূল লাগে: ক্রিয়েটিভিটি, রাইচিয়াসনেস, আর সামান্য একটু সাহস। এখানে তিনি ভালো ভালো 3টে কোট লিখেছেন যেগুলো আমি তো অন্তত নিজের সাথে সারা জীবন বয়ে নিয়ে বেড়াবো। আমি ইনফ্যাক্ট লিখেও রেখেছি গ্রেটেস্ট কোট অফ অল টাইম। তিনি বলেছেন যে লার্নিং গিভস ইউ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিডস টু থিঙ্কিং, থিঙ্কিং প্রোভাইডস নলেজ, নলেজ মেক্স ইউ গ্রেট। এবার দ্বিতীয় কম্পোনেন্ট হলো রাইচিয়াসনেস, মিনিং বেঙ্গলি ন্যায়পরায়ণতা। উনি বলছেন যে নলেজের দ্বিতীয় কম্পোনেন্ট হলো ন্যায়পরায়ণতা। ওয়ার দেয়ার ইজ রাইচিয়াসনেস ইন দ্য হার্ট, দেয়ার ইজ বিউটি ইন দ্য ক্যারেক্টার। When there is beauty in the character, there is harmony in the home. When there is harmony in the home, there is an order in the nation. When there is an order in the nation, there is peace in the world. মানে উনি বলছেন যে তোমার নিজের ভেতরে প্রথমে ন্যায়পরায়ণতা, মোরালিটি, এগুলোকে আগে নিজের ভেতরে আগে তুমি সিদ্ধ করো, তারপরেই তোমার ওভারঅল ক্যারেক্টারে একটা সুন্দরতা আসবে। এবার তোমার নিজের ক্যারেক্টারে সুন্দরতা আসলে তোমার বাড়িতেও একটা সুখ শান্তি আসবে। তোমার বাড়িতে সুখ শান্তি আসলে তোমার রাজ্য ঠিক থাকবে, তোমার রাজ্য ঠিক থাকলে তোমার দেশ ঠিক থাকবে, তোমার দেশ ঠিক থাকলে সারা পৃথিবী ঠিক থাকবে আই গেস। এটা রিলেটেডই আমি কোথাও একটা কোট শুনেছিলাম যে তুমি নিজেকে পাল্টানোর চেষ্টা করে দেখো, দেখো কতটা কঠিন সেটা, তারপর অন্যকে পাল্টানোর চেষ্টা করো। এরপর নেক্সট কম্পোনেন্ট হচ্ছে সাহস। এবার আপনারা বলবেন সাহস কিসের সাহস, আমি কি ছাদ দিয়ে লাফ দেবো তার সাহস? না না না, সাহস বলতে উনি এখানে বুঝিয়েছেন যে সাহস ভিন্ন ধরনের চিন্তা করার, সাহস কিছু সৃষ্টি করার, সাহস অজানা পথে পাড়ি দেওয়ার, সাহস অসম্ভবকে খুঁজে বার করার, সাহস নিজের প্রবলেমস এর সাথে লড়ার এবং সাকসেস হওয়ার। কালাম স্যার এখানে তার এমআইটিতে পড়ার সময় একটা ঘটনার কথা বলেছেন, যেখানে তিনি শ্রীনিবাসন স্যারের কাছ থেকে খুবই ব্রুটাল ভাবে রিজেক্ট হয়ে গেছিলেন প্রজেক্টে। বাবু এত জিনিয়াস মাইন্ড, তিনি রিজেক্ট হয়ে গেছিল। শ্রীনিবাসন স্যার কি বলেছিল জানো? 3 দিন
3 দিনের ভিতর আমাকে আবার অ্যাসাইনমেন্ট করে এনে দাও, না হলে তোমার স্কলারশিপ বাতিল। এখানে স্যার বলেছেন যে স্কলারশিপ ওয়াজ মাই লাইফ লাইন, ইফ ইট ওয়াজ স্টপড আই উড নট বি এবল টু কন্টিনিউ মাই স্টাডিজ। কালাম স্যারের জন্য এটা দি এন্ড ছিল বলতে গেলে, তাই উনি নিজের পুরো জান লাগিয়ে দিয়ে সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে সকালে শ্রীনিবাসন স্যারকে সেই অ্যাসাইনমেন্টটা দেয়। দিয়ে এবার বলছেন যে স্যার এবার আমার স্কলারশিপ ক্যান্সেল হবে না তো? স্যার বলছে না, তোমার তো কোনোদিনও ক্যান্সেল হতো না, আমি তোমাকে টেস্ট করছিলাম তোমাকে এটা বোঝাতে যে তোমার ভিতর কি পোটেনশিয়াল আছে। তো সেখান থেকে এপিজে আব্দুল কালাম স্যার একটা খুব ভালো কথা বলছেন যে উইদাউট টেস্টিং ইউর সেলফ তুমি নিজের লিমিটটা বুঝতে পারবে না কোনোদিন। পেজ নম্বর 16-তে উনি ক্রিয়েটিভিটি সম্বন্ধে একটা দারুণ কথা বলেছেন, দারুণ বলছেন যে দি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ক্রিয়েটিভিটি ইজ সিইং দ্য সেম থিং অ্যাজ এভরিবডি এলস বাট থিঙ্কিং অফ সামথিং ডিফারেন্ট। এখানে কালাম স্যার মহাত্মা গান্ধীর মায়ের বলা একটা খুব ভালো কোট উল্লেখ করেছেন, যেটা হলো তোমার সারা জীবনে তুমি যদি কারোর জীবন বাঁচাতে অথবা সেটাকে বেটার করতে পারো তাহলে মানব জীবন হিসাবে তোমার এই জীবনকাল সার্থক হয়েছে। সেই কথাটা গান্ধীজির মনেও যেমন ডিপ ইম্প্যাক্ট ফেলেছিল, সেটা কালাম স্যারের মনেও ফেলেছে, সেটা কোথাও না কোথাও গিয়ে আমার মনেও ফেলেছে। এই মায়ের থেকেই মনে পড়লো যে কালাম স্যার একটা বেশ ভালো অ্যাফার্মেশন দিয়ে গেছে আমাদের মতো ইউথদের জন্য, যেটা হলো আজ থেকে এখন থেকে আমি আমার মাকে খুশি রাখার চেষ্টা করব। আমার মা খুশি থাকলে আমার বাড়ি খুশি, আমার বাড়ি খুশি থাকলে আমার সমাজ খুশি, আমার সমাজ খুশি থাকলে আমার রাজ্য খুশি, আমার রাজ্য খুশি থাকলে আমার দেশ খুশি। মায়ের সাথে ঝগড়া করা সব কিছু নিয়ে ডিল করেছে এখানে কালাম স্যার। আমি তো বলছি বইটা আপনারা পড়ুন। কালাম স্যার এখানে বলেছেন যে আপনার শুধু লক্ষ্য থাকলেই হবে না, সেই লক্ষ্যটাকে অ্যাকমপ্লিশ করার জন্য আপনার কাছে রাইট নলেজটা থাকা দরকার। আর এটা তোমার দায়িত্ব যে তুমি নিজের পরিস্থিতি নিয়ে কান্নাকাটি না করে যা কিছু তোমার কাছে আছে, যা কিছু তুমি প্রিভিলেজ আগের থেকে ধারণ করে রয়েছো কিন্তু তোমার আছে বলে তুমি খালি এটা জানছো না, সেগুলোকে বেস্ট ইউজ করে তোমার লক্ষ্যটাকে অ্যাকমপ্লিশ করার। এবার আপনাদের মধ্যে অনেকে বলবেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর এসব করতে পারবো না, তো সেটা নিয়েও বলেছেন এখানে স্যার। উনি এখানে বলছেন যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী ইয়াং আর ডাউট অনুযায়ী বৃদ্ধ। মানে ধরুন আপনি এই জিনিসটা ভাবছেন যে হ্যাঁ, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এখন যদি এইটা আমি করতাম তাহলে ভালো হতো, কিন্তু এখন যদি এই পদক্ষেপটা নিই তাহলে হয়তো লোকে কি ভাববে, আমি কি আবার কাম ব্যাক করতে পারবো ওই পরিস্থিতি থেকে, ইত্যাদি ইত্যাদি। তো ধরুন এগুলো আপনি ভাবলেন 1 ঘন্টা ধরে, 1 দিন ধরে, 1 বছর ধরে ভেবে গেলেন, আপনার বয়স তো ততই বেড়েই চলেছে। তো আপনি আলটিমেটলি তো ওল্ড হয়েই যাচ্ছেন, তখন কিন্তু রিগ্রেটটা আরো আপনার অ্যাড হয়ে গেল 1 বছর, যে যখন ভাবা শুরু করেছিলাম এটা নিয়ে তখনই কেন করিনি। এটা আমার যা ইন্টারপ্রিটেশন। আমরা ততটাই ইয়াং যতটা আমাদের সেলফ কনফিডেন্স, আর ততটাই বৃদ্ধ যতটা আমাদের ভয়। এগেইন সেম জিনিস। বাই দ্য ওয়ে উনি অনেক আগে বইটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলে গেছেন। উনি আরেকটা চ্যাপ্টারে বলেছেন যে হিস্টোরি হ্যাজ প্রুভেন দ্যাট দোজ হু ডেয়ার টু ইমাজিন দ্য ইম্পসিবল আর দ্য ওয়ান্স হু ব্রেক অল হিউম্যান লিমিটেশনস। এবার আপনি বলবেন যে মানুষের তো লিমিটেশনস রয়েছে ভাই, কত লিমিটেশনস রয়েছে, মানুষ উড়তে পারে না ডানা মেলে, মানুষ কত কিছু করতে পারে না, বাট দ্যাট ইজ নট দ্য থিং হিয়ার। কালাম স্যার এখানে বলতে চাইছেন যে তুমি নিজে জানো না তোমার লিমিটেশন কি। আর উদাহরণ দিয়ে বলি যে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হওয়ার আগের দিন আপনি বসে বসে সেই অ্যাসাইনমেন্ট লেখেন, প্রজেক্ট লেখেন, যেটা আপনার 1 মাসে করার কথা সেটা আপনি 1 রাতে করে ফেলেন। দ্যাট ইজ ব্রেকিং হিউম্যান লিমিটেশন। ধরুন যে প্রথমে এই কাজটা করেছিল, সে তার বন্ধুকে বলছে যে এরকম আমি 1 মাসের এই যে কাজ সেটা আমি করে পরের দিন সকালে প্রফেসরের হাতে গিয়ে জমা দিয়ে দেবো। কে বিশ্বাস করবে? বাট এখন তো আপনারা করেন, কারণ আপনারা জানেন ওটা হিউম্যান লিমিটেশনের আন্ডারেই পড়ে। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। অ্যান্ড আরেকটা কোট আছে এই চ্যাপ্টারেই, যেটা হচ্ছে এটা ম্যাটার করে না তুমি কে, যদি তুমি একটা ভিশন দেখো আর সেটা নিয়ে জাস্ট লেগে থাকো, তোমার থেকে ওটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ না, ইভেন তুমি নিজেও না। কালাম স্যার এখানে মহর্ষি পতঞ্জলিকেও একটা ট্রিবিউট দিয়েছেন, ওনার বলা একটা বাণী এখানে লিখে, যেটা উনি 2500 বছর আগে বলে গেছিলেন। When you are inspired by some great purpose, some extraordinary project, all your thoughts break their bound. এটা ওই ওম শান্তি ওমের ফেমাস ওইটার মতো আর কি, যে ওই इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि जर्रे जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। इनफैक्ट ওটাও এই কোটেরই একটা ডেরিভেশন। Your mind transcends limitations, your consciousness expand in every direction and you find yourself in a new great and wonderful world. এটা সব
থেকে বিগেস্ট উদাহরণ হলো ইসরো। মাল্টিপল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রিলিজ করেছে, চন্দ্রযান নামিয়ে দিয়েছে, মঙ্গলযান সফল করেছে, তো কত বাজেটে। ফেলিয়ার রেটও দেখো, নাসা যতবার ফেল করে সেই রেশিওর সাথে ইসরো কতবার ফেল করে দেখো, প্লাস নাসা যতটা বাজেট ইউজ করে দেখো আর ইসরো কতটা করে দেখো, কমই পাবে। সো এটা ইম্পসিবল ছাড়া আর কিছুই না। ওরা যেটা করেছে, ওরা করেছে বলে আমরা বলছি এটা পসিবল, যদি না করতো তাহলে ইম্পসিবল ছিল। সো এটাকেই উনি অতটা ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। এই বইয়ের শেষের দিকে উনি এমন একটা কথা বলেছেন যেটা পালন করা খুবই টাফ। তিনি বলেছেন যে যদি কেউ তোমার সাথে খারাপ করে, তোমার ক্ষতি করে, তাহলে তার সব থেকে বড় শাস্তি, সব থেকে বড় পানিশমেন্ট হলো তার জন্য কিছু ভালো করা। ওয়েল, আপনারা তো ভাববেন যে কি করে এটা, কি করে, আই মিন রিভেঞ্জ ইজ দ্য বিগেস্ট, দ্য মোস্ট ব্রুটাল ইমোশন দ্যাট আ হিউম্যান ক্যান হ্যাভ। আর রিভেঞ্জ নেওয়ার পরে যা শান্তি হয় সেটা তো আলাদাই ডোপামিন দেয়। বাট তার থেকেও উচ্চমানের ডোপামিন যেটা দেয় সেটা হলো আপনি যখন সেই ব্যক্তির কোনো ভালো করবেন তখন সে ব্যক্তিটা গিল্টেই মরে যাবে সারা জীবন, কেন করলাম। এই চ্যাপ্টারে উনি আরেকটা ক্রেজি জিনিস বলেছেন। উনি বলেছেন যে প্রবলেমস কজড বাই হিউম্যান বিংস ক্যান অলওয়েজ বি সলভড বাই হিউম্যান বিংস। ভুল তো কিছু বলেনি। বইয়ের একদম শেষে গিয়ে উনি মহাত্মা গান্ধীর একটা কথা উল্লেখ করেছেন, যেটা হলো তোমার বিশ্বাস তোমার ভাবনাতে পরিবর্তিত হয়, তোমার ভাবনা তোমার কথাতে পরিবর্তিত হয়, তোমার কথা তোমার কাজে পরিবর্তিত হয়, তোমার কাজ তোমার স্বভাবে পরিবর্তিত হয়, তোমার স্বভাব তোমার ভ্যালিউজে পরিবর্তিত হয়, তোমার ভ্যালুস তোমার ভাগ্যে পরিবর্তিত হয়। এবার তুমি কি কনফিডেন্সের সাথে বলতে পারবে যে তুমি কে? কারণ তুমি তো নিজের ভাবনার, নিজের সারাউন্ডিংসে, নিজের সোসাইটির তুমি একটা অ্যাকম্পলেশন। আমি যখন তোমার সাথে কথা বলবো তখন সেটা আমি তোমার সাথে বলছি না, আমি কথা বলছি আমাদের সোসাইটির একটা যুক্ত রূপের সাথে। যেন কেউ পুরো সোসাইটি থেকে নিয়েছে, পুরো স্টেরিওটিপিক্যাল বিলিফ গুলোকে কেউ নিয়ে সেটা একটা এক কথায় প্রকাশ করে দিয়েছে, আমি তার সাথে কথা বলছি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো হু ইউ আর। আর যদি নাও খুঁজে পাও যে তুমি কে, তাহলে যা কিছু হয়ে যাও, যা খুশি হয়ে যাও, কালাম স্যারই হয়ে যাও পারলে। আমি বইটা কতটা ফলো করতে পারবো আমি জানি না, কিন্তু কালাম স্যারের বলা কথা আর আমি যদি 10%ও ফলো করতে পারি এবং নিজের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই আমি আমার জীবনকে সার্থক হিসেবে মনে করবো। এই ভিডিও শেষে আমি সেই প্রথম পেজের কোটটার কাছে আবার আসতে চাইছি, যেটা আপনাদের বলা হয়নি। এটা ত্রয়োদশ শতাব্দীর ফেমাস পোয়েট রুমির লেখা একটা কথা, একটা পদ্য। I am born with potential. I am born with goodness and trust. I am born with ideas and dreams. I am born with greatness. I am born with confidence. I am born with wings. So I am not meant for crawling. I have wings. I will fly. I will fly. I will fly.